বসো। তাহলে ক্ষমতা কি আমরা মোটামুটি গেস করতে পারছি ক্ষমতা কি? হ্যাঁ, আহ, আমরা এই জায়গায় লিখলাম ক্ষমতা। ক্ষমতা মানে ধরো একজন ব্যক্তি, এখানে তিনজন ব্যক্তির আমি একটা কোম্পানিতে জব দিলাম। সবাই আমার কোম্পানির কন্ডিশন ছিল সবারই 500 জন কাজ করা লাগবে। সবারই কন্ডিশন হলো 500 জন কাজ করা লাগবে। আমি যখন সার্কুলার দিছি তখন ওটার মধ্যে লিখছিলাম যদি কেউ আপনাদের কাছে 500 জন কাজ করার সার্টিফিকেট থাকে তাহলে নিয়ে আমার কোম্পানিতে আসেন, আপনাদেরকে হলো কাজ দেওয়া হবে। তো এই লোকটাও 500 জনের সার্টিফিকেট নিয়ে আসছে, এও নিয়ে আসছে, এও নিয়ে আসছে। ওয়ালাইকুম সালাম। ফ্যানের নিচে বসো। তো 500 জন করে কাজ করতে পারে। কত জন? 500 জন। সবাই সার্টিফিকেট দেখাইলো। আরো লাগলে এখান থেকে ধরো। তো 500 জন করে কাজ করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি কোম্পানি ধরো একটা ব্রাঞ্চে ওদের তিনজনেরই পাঠাইছি। 6 মাস পরে দেখি আমার কোম্পানি ছিল ধরো 500 কোটি টাকার একটা কোম্পানি ছিল, ওটা পানের দোকান বানিয়ে ফেলাইলো। পানের দোকান। কারণ কি? 500 জন কাজ করার ক্ষমতা সবার আছে আছে, কিন্তু আসলে মনে হয় তারা ঠিক মতো কাজ করে নাই। তো এটা নিয়ে আমি খুব সমস্যায় পড়লাম। এর জন্য আমি কারো পরামর্শ নেওয়ার জন্য ঘুরলাম। পরে একজন ব্যক্তি বলল যে ওদেরকে ডাকেন, আপনার অফিসে ডেকে নিয়ে আসেন, নিয়ে এসে ওদের চেক করেন। তিনজনেই ডাক দিলাম। দেওয়ার পরে এখন ধরো তিনজনেই 5টা এরকম কলম দিলাম। আমরা টেস্ট করব 5টা ক্যাপ, এখান থেকে 5টা ক্যাপ খুলে ফেলবে। প্রথমে ওরে ডাক দিলাম, বললাম এখানে কয়টা কলম আছে, বললো 5টা। তাহলে 5টা থেকে ক্যাপ খোলো। ও দেখলাম যে হ্যাঁ খুলে দিছে 5টা ক্যাপ। পরে দিছে ও 5টা খুলে দিছে, ও খুলে দিছে। তখন মানে শুরুর দিকে আমার ডাউট ছিল যে হয়তো বা কেউ 500 জন কাজ করতে পারে না, কিন্তু যখন আমার সামনে তিনজন আসছে, আসার পরে দেখলাম সবাই খুলতে পারে, তাহলে তো সমস্যা নাই। সবাই তো 500 জন করে কাজ করতে পারে, তাহলে কোম্পানি নষ্ট হলো কি জন্য? এটা গবেষণা করতেছি। পরে মাথার মধ্যে একটা চিন্তা আসলো যে আচ্ছা 500 জন কাজ করতে পারে, কে কত তাড়াতাড়ি করতে পারে অথবা কে কত অল্প সময়ে করতে পারে, এটা আমার দেখার দরকার না? মানে হলো 500 জন কাজ সে সারাদিন ভরে যে কোনো সময় করে, কোনো সময় টাইম টেবল ছিল না। এই জন্য ধরো আমি যার কাছ থেকে ট্রেন নিতেছি বা যার পরামর্শ নিয়ে চলতেছে, সে বলতেছে এখন ওই 5 জনকে আবার আপনার রুমে ডাকেন, 5টা কলম ওনাদের মানে সবার হাতে 5টা করে কলম দেন। দিলাম। তো ও খুলতে 5টা কলম খুলতে ওর সময় লাগছে ধরো হলো 10 সেকেন্ড। ওর 5টা কলম খুলতে লাগছে, 5টা কলমের ক্যাপ খুলতে লাগছে হলো ধরো 5 সেকেন্ড। আর ওর 5টা ক্যাপ খুলতে টাইম লাগছে মাত্র 3 সেকেন্ড। তাহলে কে এখানে দ্রুত কাজ করছে? তার মানে এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানে ভূমিকা রাখছে কোম্পানিকে টিকে রাখার জন্য এই ব্যক্তি। তার মানে এটা কিভাবে বুঝলাম? ওর যে 500 জন কাজ আছে সেই কাজটা হলো ও অল্প সময়ের মধ্যে করছে। তার মানে আমি এখন যে রাশি নিয়ে আমরা যে রাশি দিয়ে ওদের মানদণ্ড করব, মানে কে কত ভালো ব্যক্তি, কে কত ভালো মানের কর্মকর্তা, সেটা হলো কাজের পরিমাণ হিসাব করতেছি নির্দিষ্ট সময়ে, তাই না? মানে সময় দেয়া তুলনা করে, সময় দিয়ে কি করে? তার মানে তুলনা করা মানে কি? কাজকে সময় দেয়া এখন কি করতেছি? ভাগ দিতেছি। তো এই রাশিটার নাম হলো তোমার ক্ষমতা। কাজকে সময় দেওয়া ভাগ দেওয়ার নাম কি? ক্ষমতা। তো আসো এখন এটাকে আমরা আর একটু সহজ করে বলি। এখন যে আমাকে মানে আমার উপদেশটা যে আমাকে বলতেছে, মানে আমাকে ওদেরকে ট্রেন মানে ওদের চেক করতে বলতেছে, সে এখন বললো ওদের হাতে 5টা ক্যাপ দিবেন, 1 সেকেন্ডে কে কয়টা খুলতে পারে সেটা আপনি দেখবেন, আমাকে বুদ্ধি দিল। তো ওনার কথা মতো আমি এখন সবার হাতে 5টা করে কলম দিছি। ও 1 সেকেন্ডে খুলছে মাত্র একটা, ও 1 সেকেন্ডে খুলছে হলো 2টা, ও 1 সেকেন্ডে খুলছে হলো ধরো
4টা, ধরো 4টি খুলছে, তাহলে 1 সেকেন্ড মানে কি প্রতি সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে ক্যাফ খোলার ক্ষমতা, কাজ করার ক্ষমতা কার বেশি? এই যে এই ব্যক্তির। তাহলে এখান থেকে ক্ষমতার ডেফিনেশন দাঁড়ায় প্রতি সেকেন্ডে কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? ক্ষমতা বলে। প্রতি সেকেন্ডে কাজ করার সামর্থ্য আর হলো একটা ক্যাপ খোলা, ক্যাপ খোলা হলো এখানে একটা কাজ। প্রতি সেকেন্ডে কাজ করার সামর্থ্য হলো 2টা ক্যাপ খোলার ক্ষমতা, প্রতি সেকেন্ডে ওর ক্যাপ খোলার সামর্থ্য হলো 4টা। তাই আমাদের দেখো শীটের মধ্যে দেওয়া আছে, সবাই একটু মিলিয়ে নাও। প্রতি সেকেন্ডে কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। পাইছো লাইনটা? তাহলে আমি এটা এখানে লিখলাম, প্রতি সেকেন্ডে কাজ করার সামর্থ্য কে ক্ষমতা বলা হয়, ক্ষমতা বলে। আচ্ছা, এখন এইটা একটা তত্ত্ব অথবা একটা সংজ্ঞা, এটাকে এখন সমীকরণে রূপ দাও। সমীকরণ মানে কি বলতো দেখি? দ্রুত করা লাগবে, অনেক ম্যাথ করা লাগবে। সমীকরণ মানে হলো মাঝখানে সমান করে দুই পাশে 2টা রাশি দেওয়া। তো এই কথাটাকে আমরা সমীকরণে রূপ দেওয়ার জন্য এই যে কে ক্ষমতা বলে এই শব্দটুকুর বদলে আমি এখানে সমান চিহ্ন ইউজ করলাম। সমান চিহ্ন ইউজ করে এই পাশে লিখছি হলো প্রতি সেকেন্ডে কাজ করার সামর্থ্য, এটা সমান এর মাঝখানে নিয়ে আসলাম, এই বাম পাশে নিয়ে আসলাম, আর তাকে ক্ষমতা বলা হয়, এটাকে আমি ধরো এইখানে নিয়ে আসলাম। এখন একটা কি হইলো? সমীকরণ হইলো না? প্রতি সেকেন্ডে কাজ করার সামর্থ্য সমান ক্ষমতা বলা যায় না? ওটা হচ্ছে প্রতি সেকেন্ডে কাজ করার সামর্থ্যকে ক্ষমতা বলে, আর আমি যাই লিখলাম প্রতি সেকেন্ডে কাজ করার সামর্থ্য সমান সমান ক্ষমতা। এখন প্রতি সেকেন্ড মানে কি? এটা হলো সময়, এটা কি সময় মানে একটা নির্দিষ্ট টাইম। আর কাজ, কাজ তো কাজই, কাজ রইলো। তাহলে সময়কে প্রকাশ করে টি দিয়ে, আর কাজকে কি দ্বারা প্রকাশ করে? ডব্লিউ। আর ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করে? পাওয়ারের পি দ্বারা, পাওয়ারের পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই 3টা প্রতীক দ্বারা এখন সমীকরণ বানানো লাগবে। সমীকরণ বানানোর কৌশল সহজ। তুমি লিখবা যে একজন ব্যক্তি টি সেকেন্ড, একটা ব্যক্তি বা ইঞ্জিন টি সেকেন্ড সময়ে কাজ করে হলো ডব্লিউ পরিমাণ, অতএব 1 সেকেন্ড সময়ে কাজ করে তোমার হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি পরিমাণ। তাহলে প্রতি সেকেন্ড মানেই তো 1 সেকেন্ড। এই যে বক্সের মধ্যে ভরে রাখছি, প্রতি সেকেন্ডে কাজ করার সামর্থ্যকে কি বলে? কথা বলো। প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড সময় কাজ করার ক্ষমতা বলা হয়। আচ্ছা আচ্ছা, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, কিন্তু ওইখানে সময়ের কথা বলা ছিল না, তাই না? শক্তির মধ্যে আনলিমিটেড, মানে ওইখানে সময় বলা হয় নাই যে হলো কত সেকেন্ডের মধ্যে কাজ করতে হবে, কিন্তু ক্ষমতার মধ্যে সময় লিমিটেড করে দেওয়া হয়েছে প্রতি সেকেন্ডে বা একটা নির্দিষ্ট সময়। এজন্যই তো শুরুতে উদাহরণ দিলাম। তোমাকে ধন্যবাদ কোশ্চেন করার জন্য। ওই যে ধরো এটা হলো আনিকা, এটা হলো আব্দুল্লাহ, আর এটা ধরো হলো আবির। এই 3জনেই আসছিল আমার কোম্পানিতে। 3জনেরই কাজ করার সামর্থ্য আছে, 3জনেরই শক্তি আছে, 500 জন করে কাজ করে। কিন্তু দ্রুত কাজ করে কে? ও। ওর সে কোন দ্রুত কাজ করে? ও দুর্বল, কিন্তু ওর 500 জন কাজ করার ক্ষমতা আছে। ও আরো আস্তে আস্তে করে। শক্তি আছে, হয়তো বা অন্যদিকে মনোযোগ দেয়, মানে খুব মনোযোগ দেয়, কাজ করে না। তাহলে শক্তি হলো সময়ের উপর মানে সময়ের উপর ডিপেন্ড করে হিসাব করা হয় না, কিন্তু ক্ষমতাটা দুটাই কিন্তু কাজ। শক্তি হলো আনলিমিটেড সময়ের মধ্যে, আর ক্ষমতা হলো আচ্ছা আনলিমিটেড সময়ের মধ্যে কাজ করলে সেটা হলো শক্তি, আর যদি একটা লিমিটেড টাইমের মধ্যে হয় 1 সেকেন্ড, তাহলে সেটা হলো ক্ষমতা। মনে থাকবে? আচ্ছা, তাহলে এখানে এই যে লিখছি প্রতি সেকেন্ডে কাজ করার সামর্থ্য বা কৃত কাজ ইজ ইকুয়াল টু কি? ক্ষমতা। তাহলে এই বক্সের নাম হলো ক্ষমতা, তাহলে এই বক্সের নাম কি হবে? ক্ষমতা। ক্ষমতা ইকুয়ালস টু ডব্লিউ ডিভাইডেড বাই টি। এই বক্স বুঝছো তো? আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় পাইলাম অতএব পাওয়ার পি ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই টি। আচ্ছা দেখো, সকালে একটা ধরো ব্যাচ পড়ে, ওখানে আলফা 10 ওই ব্যাচের নাম। ওইখানে দেখলাম ওরা মানে সবাই ছেলে, ওরা প্রচুর পড়ে। ইন্টারমিডিয়েটের কাজ ক্ষমতা শক্তির ফার্স্ট কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ওই অধ্যায়ের ওরা ম্যাথও করার চেষ্টা করে। আব্দুল হাত নামের একজন স্টুডেন্ট আছে। তো আসলে মানে ও হলো বেসিক পড়ার পরে দেখলাম যে ও বইয়ের গুলা তো করে মানে তাহলে গাইডের গুলো অবশ্যই করে। করার পরে আবার ধরো হচ্ছে হলো মানে ইন্টারমিডিয়েটের বই থেকে ওরা প্র্যাকটিস করে। ওরা বলতে একজন, আর বাকিগুলাও করে নিয়মিত স্টুডেন্ট। তো আমরা আসলে যেটা আমি বুঝাইতে চাইতেছি যে তুমি হলো নিয়মটা বোঝার পর ওই নিয়ম কোন জায়গায় মানে কোন জায়গা থেকে এটার প্রশ্ন কালেকশন করা যায়, কোথায় নিয়ে এটা খাটানো যায়, এটা তোমার চেষ্টা করা লাগবে। ওইটা তো আমি আসলে
করাই দিতে পারবো না। পারবো কি? কারণ আমি তো তোমার পিছিয়ে সারাদিন লাগিয়ে থাকি। কথা বলো না কেন? এখানে তুমি 1 ঘন্টা 20 মিনিটের জন্য আসছো, তারপরে তো বাসায় সবটুকু সময় তোমার নিজের প্র্যাকটিস করা লাগবে। তাহলে এখন এই কথাটা বললাম এই জন্য, তুমি শুধু শিখলা পাওয়ার ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই টি, এটুকুই শেষ না, কারণ এটা নিজের খাটানো লাগবে। এটারে যদি বাংলায় মিনিং করি তাহলে আসে হলো ক্ষমতা ইকুয়ালস টু উপরে এটা হলো কাজ। এটা কি শুধু কাজ নাকি কি কাজ? কেউ কি বলতে পারো? কৃত কাজ। বিকজ অফ দ্যাট আমরা তো সংজ্ঞার মধ্যে বলতেছিলাম যে কাজ করার সামর্থ্য, করা মানে কৃত, তাহলে ওটা হলো কৃত কাজ। কি কাজ? কৃত কাজ। এখন একজন ব্যক্তি ধরো সোজা পথে হাঁটতেছে, এটা হলো রফিক। রফিক সোজা পথে এখানে এসে দাঁড়াইল, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, তাহলে এস দ্রুত অতিক্রম করছে, ওর ত্বরণ হলো এ। আর বাম থেকে ডান দিকে গেলে বলের মান আমাদের কি দাঁড়ায়, অথবা ডান থেকে বামে অর্থাৎ সামনের দিকে অথবা পিছনের দিকে হলে এফ সমান সমান এম এ, তাই না? তাহলে ওই সমীকরণটা কি দাঁড়ায় দেখো তো? এই সমীকরণটা দাঁড়ায় ডব্লিউ ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে পাশে হেয়ার দিয়ে আমরা লিখতে পারি, এখানে ডব্লিউ মানে কি বলতো? এফ গুণন এস, মনে আছে? অর্থাৎ কাজ সমান সমান বল গুণন সরণ। তাহলে আমি এখানে পাইতেছি এম এ এস, তাহলে এই মানটা এখন এখানে বসে দিলাম, এফ সমান সমান এম এ আর এই হলো এস। তাহলে আমি পি সমান সমান পাইলাম হচ্ছে এম এ এস আর নিচে হলো টি। এটা হলো সোজা পথে যদি কোনো ব্যক্তির মুভমেন্টের কারণে ক্ষমতা বের করতে বলে এটা দেওয়া ম্যাথ করবা, বুঝছো? শীটের মধ্যে এটা আছে। তারপরে তো ক্লাস রেকর্ড হইতেছে। এখন আসো একজন ব্যক্তি এই যে নিচে ছিল রফিক সাহেব, এবার নিচে ছিল, বাসার টপ ফ্লোরে উঠলো, অথবা কাজ শেষ টপ ফ্লোর থেকে নিচে নামলো, অর্থাৎ নিচ থেকে উপরে গেল, উপর থেকে নিচে আসলো। তাহলে কাজ সে কি করছে? উলম্ব বরাবর করছে। উলম্ব বরাবর কাজ করলে ডব্লিউ সমান সমান আমরা জানি এফ গুণন এইচ, নিচ থেকে উপর দিকে এস এর জায়গায় এইচ হবো না, আর উপর নিচ থেকে এফ বলকে আমরা দেখাই হলো এম জি। তাহলে এখানে আসতেছে কি এম জি এইচ, কাজ সমান সমান কি এম জি এইচ না? তাহলে এইবার ক্ষমতার ইকুয়েশনটা দাঁড়ায় পি ইজ ইকুয়াল টু এই যে ডব্লিউ এর মান এখানে আসলো এম জি এইচ ডিভাইডেড বাই টি। তাহলে ক্ষমতার এই দুইটা হলো প্রাইমারি রূপ, একটা হলো সামনের দিকে মুভমেন্ট, সামনে পিছ মুভমেন্টের জন্য, আর হলো উপর নিচ মুভমেন্টের জন্য, বুঝছো কি? তো ওই যে ওই ছেলেটার কথা মনে পড়লো কেন? একটা ইন্টারেস্টিং কোশ্চেন করছে। ধরো একজন লোকের কথা বলছে, এই জায়গায় দাঁড়িয়ে আছে, সে সিঁড়ি দিয়ে এখানে উঠতেছে। তো যখন এইদিকে উঠতেছে তখন ওনার বল, ওনার হাতে আবার 20 কেজি ওজনের একটা ব্যাগ আছে, ওনার নিজের ভর 50 কেজি, ওনার ভর হলো 20 কেজি। তো সে যেহেতু এইদিকে উঠতেছে, তার বল কোন দিকে ক্রিয়াশীল বলো তো দেখি? নিচের দিকে। কারণ হলো ওই যে পৃথিবীর কেন্দ্রের নিচের দিকে টানতেছে, আমি সিঁড়ির দিকে উপরে উঠলেও আমার বল কোন দিকে? নিচের দিকে, কিন্তু তার সরণ এই দিকে, এইদিকে হলো সরণ আর এইদিকে হলো বল। তাহলে মাঝখানে একটা কোণ তৈরি করে না? এখানে আছে তোমার হলো 90 ডিগ্রি, আর বলা আছে যে সিঁড়ি 15 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে আছে। তাহলে এখানে ওর কোণের মান কত? ওর কোণ মানে এই কোণ, মানে কোন কোণ? এই যে এই কোণ, কারণ হলো এই বাহু আর এই বাহু সমান্তরাল বাহু। তাহলে হলো এখানে যত ডিগ্রি কোণ, এখানে তো তত ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি বলো তো? 180, 180 মাইনাস 90 প্লাস 45, এটা মনে হয় 30 আর কি, 90 প্লাস 30, তাহলে তোমার কত হয়? মেবি 60 ডিগ্রি হয় না? তাহলে যেখানে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তো এই ক্ষেত্রে যদি আমি বলি যে এটার ক্ষমতা বের করো, এখন কি মনে আছে যদি কোণ তৈরি করে তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাই না? তাহলে এখন কোন দিকে সে উপর মুভমেন্ট করতেছে? উপরের দিকে। তাহলে এফ এর মান হবো এখানে এম জি, আর সে হলো উপরের দিকে উঠতেছে, এখানে হবো এইচ, তাহলে হলো এখানে কস থিটা। তাহলে দেখো এবার পাওয়ার ইজ ইকুয়াল টু এম জি এইচ কস থিটা। তো এটার মধ্যে তোমরা আগেই যাও না, 19 এখন 3 পর্যন্ত আসে নাই। আমরা জাস্ট ক্ষমতার জন্য এই দুইটা সূত্র মাথায় রাখি, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই টি, আর একটা হলো পি ইজ ইকুয়াল টু এম এ এস ডিভাইডেড বাই টি, আর একটা পি ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে নরমালি কৃত কাজের জন্য। আর একটা বস্তুর ভর টর যদি সামনের দিকে অথবা পিছনের দিকে মুভমেন্ট করে, আর নিচ থেকে উপরের দিকে অথবা উপরের দিকে নিচের দিকে যদি মুভমেন্ট করে, তাহলে এটা ইউজ করবা। তাহলে একটু আগে যে সৃজনশীল আমরা দেখলাম, এই যে বলতেছে উচ্চতায়, তাহলে সে কোন দিকে পানি উঠাইতেছে? এটা নিচের দিকে, উপরে না? তাহলে এইখানে ক্ষমতার সমীকরণ কোনটা ইউজ করব? পি ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি, এটা ইউজ করব, তাই না? তো পানি তো আর এই যে এরকম সোজা যাইতেছে না, বাসার ছাদে উপর দিকে উঠতেছে। যদি পানি এইদিকে যাইতো তাহলে আমরা এম এ এস ডিভাইডেড বাই টি এরকম করতাম না? কথা বলো না কেন? এই তো বিষয়। তাহলে আমরা ম্যাক্সিমাম ম্যাথের মধ্যে এটা ইউজ করব। গেল ক্ষমতা নাই, কারো কোনো কথা আছে? আচ্ছা, এবার ক্ষমতার একটা বেসিক, ক্ষমতার একক কি? ক্ষমতার একক আমরা সবাই জানি ওয়াট। তাহলে এখানে লিখলাম কাজ, নিচে লিখলাম সময়।
তাহলে তুমি উপরে কাজের একক হলো তোমার জুল। অনেকেই জুল লিখতে যায় এরকম দিয়ে এখানে ফোঁটা দেয়, এটা কিন্তু হইলো না। এটা হলো স্মল জুল। ক্যাপিটাল জুলের এই মাত্রার উপরে তো কোনো ফোঁটা নাই, আছে কি না? তাহলে নিচে হলো সময়ের একক সেকেন্ড। তাহলে জুল সেকেন্ড উপরে উঠলে ইনভার্স 1 হয়, অর্থাৎ যেটা আমরা বলি জুল পার সেকেন্ড। মনে থাকবে? এখন এই জুল পার সেকেন্ডকে বলা হয় হলো ওয়াট। তো ওয়াট তো একজন সায়েন্টিস্টের নাম। তো রুলস অনুযায়ী যদি কোনো বিজ্ঞানীর নাম থেকে একক নেওয়া হয়, তাহলে যদি আমরা পুরাটাই লিখি তাহলে ফার্স্ট টু লাস্ট সবগুলাই স্মল লেটার। আর যদি একটা লেটারে প্রকাশ করি তাহলে শুধু ক্যাপিটাল লেটার। যেমন 5 ওয়াট, এটা রাইট। যেমন 5 বড় হাতের অক্ষর দিয়ে পরের গুলা ছোট, এটা রং স্টাইল। আবার ধরো তুমি যদি এরকম স্মল এই যে এরকম করে লেখো তাহলে এটা রাইট। আবার ধরো তুমি এটা স্মল ডব্লিউ দিছো, এটা রং। তার মানে যদি কোনো ইউনিট কোনো সায়েন্টিস্টের নামের থেকে নেওয়া হয়, একটা লেটার প্রকাশ করলে ক্যাপিটাল, আর পুরা নাম যদি তার লেখি তাহলে ফার্স্ট টু লাস্ট স্মল। হ্যাঁ, আচ্ছা, এটা অনেকদিন বলতেছি যেন শুনতে শুনতে মন থাকে। এখন এইখানে একটা হিসাব আছে, এখানে লিখলাম কাজ, সরি এখানে হলো আমাদের ক্ষমতা। ক্ষমতা ইকুয়ালস টু উপরে লিখলাম কাজ, নিচে লিখলাম হচ্ছে সময়। বোর্ডে তাকায়ও, ক্ষমতার এককের নিচে লিখলাম ওয়াট, আর কাজের এককের এখানে লিখলাম জুল, আর সময়ের এই জায়গায় লিখলাম সেকেন্ড। এখন প্রতিটা ইউনিটের সাথে কি আছে বলো তো? মনে মনে 1 আছে না? তাহলে আমি এটা সামনে দিলাম হচ্ছে 1, এটার সামনে দিলাম 1, এটার সামনে 1। তাহলে আর এক লাইনে আমরা লিখতে পারি 1 ওয়াট ইকুয়ালস টু, এটা উপরে উঠবে না? তাহলে আসতেছে হলো 1 জুল সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ 1 ওয়াট সমান সমান এখানে হবে হলো তোমার হচ্ছে 1 জুল সেকেন্ড ইনভার্স 1। এটা জানি মন থাকে, 1 ওয়াট সমান সমান 1 জুল সেকেন্ড ইনভার্স 1। এটা ওই যে নৈর্ব্যক্তিকের জন্য আমাদের কাজে দেবে। আচ্ছা গেল। এখন পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে হলো 10 ওয়াট বলতে কি বোঝো, অথবা পরীক্ষার প্রশ্ন আসবে 1 ওয়াট বলতে কি বোঝো, অথবা পরীক্ষার প্রশ্ন আসবে 30 ওয়াট বলতে কি বোঝো। এরকম একটা কিছু প্রশ্ন থাকবে। এইগুলার উত্তর কিভাবে দিবা? আমি বলছিলাম যে কোনো ইউনিট নিয়ে যদি প্রশ্ন করে যে অমুক একক বলতে কি বোঝো, 5 ওয়াট 5 মিটার পার সেকেন্ড বেগ বলতে কি বুঝো, এরকম যে কোনো একটা রাশির একক নিয়ে যদি বলে, তাহলে ওই রাশির সম্পর্ক দেয়া প্রশ্নের উত্তর শুরু করতে হয়, তাই না? তাহলে এখানে কিসের সম্পর্ক দেওয়া প্রশ্নের উত্তর শুরু হবে? ক্ষমতা। তাহলে শুরুই হবে, ধর এটা খ এর জন্য আসবে, আমাদের একটা সেশনই হবে, আমাদের কয়েকটা ক্লাসই হবে শুধু খ নাম্বার প্রশ্ন কিভাবে সলভ করে। 40 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট শুধু খ নাম্বার প্রশ্ন শেখানো হবে, যেরকম এখন নৈর্ব্যক্তিক নিয়ে কাজ করতেছি আমরা। এটার অ্যান্সারের সময় যদি আসে, তুমি প্রথমেই লিখবা হচ্ছে আমরা জানি। আমরা জানি, তুমি আগে বাংলায় লিখলা ক্ষমতা ইকুয়ালস টু, এখানে লিখলা কাজ ডিভাইডেড বাই লিখলা হলো সমতা। পরীক্ষায় কত ওয়াট আসছে বলো? ধরো 10 ওয়াট আসছে, তাহলে এটার নিচে লিখবা 10 ওয়াট। আচ্ছা, এটা আগেই লিখলা না, তুমি ধরো লিখলা হলো এটার একক হচ্ছে ওয়াট তোমার বোঝানোর জন্য, আর কাজের একক কি? জুল। সময়ের একক কি? সেকেন্ড। এন্ড প্রত্যেকটার সাথে কি আছে? 1। তাহলে এটার সামনে কি আছে? 1। পরীক্ষায় তো আর 1 আসে না, আসছে কত? 10। তাহলে এই যে 10 আসছে, তার জন্য আমি এখানে 10 দ্বারা গুণ, এ পাশে কত দ্বারা গুণ? 10। তাহলে এখন তুমি পরবর্তী লাইনে লিখতে পারো দর্শককে 10 ওয়াট ইজ ইকুয়াল টু 10 তো উপরে উঠবো না, 10 জুল, আর নিচে আসলো 1 সেকেন্ড। তাহলে এখন সংখ্যা বানাই, ওই যে ক্ষমতার সংখ্যা বলে আইলাম প্রতি সেকেন্ড, মনে আছে? তাহলে আমরা বলতে পারি 1 সেকেন্ড সময়ে কোনো ব্যক্তি অথবা বস্তু অথবা ইঞ্জিন যদি 10 জুল কাজ ফিনিশ করে বা সম্পূর্ণ করে, তাহলে তার ক্ষমতাকে 10 ওয়াট বলে। পারবো না? আবার বলবো, কোনো ইঞ্জিন যদি 1 সেকেন্ডে 10 জুল কাজ সম্পন্ন করে, তাহলে তার ক্ষমতাকে 10 ওয়াট বলা হয়। তুমি নিচে যায় লিখবা যে 10 ওয়াট ক্ষমতা বলতে বোঝায়, তারপরে তুমি এই কথাটা লিখবা। আচ্ছা, আর এখন এটারে অন্য ইয়েতে নেওয়া যায় না? এরকম মনে করো এখানে আছে 10 ওয়াট ইজ ইকুয়াল টু, উপরে 10 এর জায়গায় তুমি লিখলা 20 জুল, তাহলে নিচে কত দিলে পারে এই পাশে 10 এর সাথে মিলবে? 2, এই যে 2 সেকেন্ড। তাহলে এখন চেঞ্জ আনতে হবে এইভাবে যে কোনো ইঞ্জিন যদি 2 সেকেন্ডে 20 জুল কাজ সম্পন্ন করতে পারে, তাহলে তার ক্ষমতা হবে 20 ওয়াট, 10 ওয়াট। পারবো না? ক্ষমতা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আসো, এখন ওই যে সেই 3 জনকে নিয়ে আসলাম। একজনের নাম ছিল হলো আবিদ, আর একজনের নাম ছিল হলো ধরো হলো আব্দুল্লাহ, আর একজনের নাম হচ্ছে হলো ধরো হলো আমিন। আমিন, হ্যাঁ। তাহলে এখন কথা হলো এই 3 জন ব্যক্তি নিয়ে টেস্ট করতেছিলাম। তো এই 3 জনকে আবার নতুন করে কোম্পানিতে নিয়োগ দিয়ে দিলাম। আজকে আমি একটা নতুন কোম্পানি খুলছি, ওই কোম্পানিতে এদের নিয়োগ দেব। তো কোম্পানির মধ্যে কন্ডিশন দিছি, সবাই যদি 10 ওয়াট করে ক্ষমতা সম্পন্ন
ব্যক্তি হয়, কোনো ব্যক্তি যদি 10 ওয়াট ক্ষমতা সম্পন্ন হয় তাহলে সে আমার কোম্পানিতে কাজ করতে পারবে। এই জন্য সে হাজির 10 ওয়াট ক্ষমতা নিয়ে, একটা সার্টিফিকেট নিয়ে। উনিও 10 ওয়াট ক্ষমতা নিয়ে হাজির, উনিও 10 ওয়াট ক্ষমতা হাজির। তার মানে প্রতি সেকেন্ডে 10 জুল কাজ সম্পন্ন করে, প্রতি সেকেন্ডে 10 জুল কাজ সম্পন্ন করে। তাহলে এদের দক্ষতা আছে না? এটা মিন করে আমি পাঠিয়ে দিছি, ঠিক আছে? 10 জুল করে কাজ করতে পারে, আমি পাঠিয়ে দিছি। তোমার হলো 3 জনে 3 ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চে 3 জন গেছে। কারণ ওই ব্রাঞ্চও কিছুদিন পরে দেখলাম উন্নতি তো হয় নাই, আরো অবনতি হয়েছে। কেন হইলো? যে কোনো একজনে কাজ করে নাই, 3 জনকে ডাক দিলাম। এখন কিভাবে বুঝবো যে, আমি তো দেখতেছি সবার সার্টিফিকেটই 10 ওয়াট 10 ওয়াট 10 ওয়াট, তো কিভাবে বুঝবো যে ওরা আসলে 10 ওয়াট করে কাজ করছে? কারণ এটা খুঁজে বের করা লাগবে। এটা খুঁজে বের করার সিস্টেমটা হলো, যেমন ধরো ওরে দেওয়া যে ক্ষমতাটা হয়েছে, এই ক্ষমতা নিয়ে ও সারাদিন 10 ওয়াট ক্ষমতা কাজ করে নাই, ওই 10 ওয়াটের মধ্যে থেকে কিছু আমার কোম্পানির দিছে, বাকি সময় হলো নষ্ট করছে। ধরো কথার কথায় ও 10 ওয়াট ক্ষমতা ওর গায়ে লেখা ছিল ঠিকই, কিন্তু ও আমার কোম্পানিকে দিয়েছে 8 ওয়াট, আর 2 ওয়াট ও নষ্ট করছে। ও এখানে ওই রকম ভাবে ধরো 10 ওয়াটের মধ্যে থেকে কোম্পানিকে দিছে হলো 7 ওয়াট, আর 2 ওয়াট এখানে ও নষ্ট করছে। ও 3 ওয়াট ও নষ্ট করছে। ও হলো 5 ওয়াট কাজ করছে, আর বাকি 5 ওয়াট নষ্ট করছে। তাহলে এই যে এখন যে জিনিসটা শিখতে চাইতেছি, মানে বুঝাইতে চাইতেছি, সেটা হলো মানে কিছু কিছু ব্যক্তি বা ইঞ্জিন পুরোপুরি কাজ করে না, সম্পূর্ণ কাজ করে না, কিছুটা নষ্ট হয়। কিন্তু এখানে টোটাল কয় ধরনের ক্ষমতা দেওয়া আছে ওটা দেখো, 3টা সংখ্যা দিছি না? প্রত্যেকেরই 3টা করে ক্ষমতা দেওয়া আছে না? প্রত্যেকেরই কিন্তু 3টা করে ক্ষমতা দেওয়া আছে, আছে না? তো একটা ক্ষমতা হলো দেওয়া, একটু খেয়াল করো, এইটা হলো ওদের সার্টিফিকেট, এটা হলো দেওয়া ক্ষমতা, দেওয়া ক্ষমতা। ও আমার কোম্পানিরে দিচ্ছে, মানে আমি লাভ করছি, আমার কোম্পানি লাভ করছি, তাহলে লভ্য ক্ষমতা বা পাওয়া ক্ষমতা। আর এটা, আর এই যে এটা হলো নষ্ট ক্ষমতা বা অপচয়কৃত ক্ষমতা। তাহলে টোটাল কয় ধরনের ক্ষমতা পাইলাম এখন? 3 ধরনের। তো এই যে লভ্য ক্ষমতা আর দেওয়া ক্ষমতা নিয়ে এখন একটা নতুন রাশি বেরোবো, সেই রাশির নাম হলো কর্মদক্ষতা। সেই রাশির নাম কি? আমি কিন্তু লজিক দিয়া তোমার মাথার মধ্যে জিনিসটা সেট করা ট্রাই করতেছি। তো এটা একটা হিস্ট্রি বললাম। আর একটা হিস্ট্রি ধরো, আমি আমার এটা হলো আমার বাড়ি, বাসা দিছি, নতুন বাসা বানাইছি, ফ্লোর 1, ফ্লোর 2, ফ্লোর 3। তো বাজারে গেছি, তো বাজারে যাওয়ার পরে দেখলাম যে একটা মানে আমার বাসার জন্য একটা ট্যাঙ্ক কেনার দরকার, একটা ট্যাঙ্ক না, একটা হচ্ছে পাম্প কেনার দরকার, ইঞ্জিন কেনার দরকার, মোটর কেনার দরকার। তো ওদের কোম্পানিতে গেছে, যাই দেখলাম যে ও একটা কোম্পানিতে চাকরি করে, গাজী পাম্প, গাজী পাম্প। তো গেলাম, পরিচয় দিল, বললো যে আমি তো এখন স্যার ম্যানেজার, আপনার কাছে পড়ছি, কি জন্য আসছেন? পরে বললাম যে আমার একটা বড় পাম্প দরকার, আমি হলো মোটামুটি অনেক বিশাল বড় একটা স্কাই পুল দিচ্ছি, এটা ধরো 150 তলা একটা বিল্ডিং, মনে মনে থিঙ্ক করো, 50 50 50। তো এখনো মানে অনেক গ্যারান্টি দিল যে স্যার এটা আমাদের ব্র্যান্ড গাজী পাম্প, এটা অনেক ভালো মানের, আপনি এটা নিয়ে যান, মানে খুবই ভালো সার্ভিস পাবেন আশা করি। চাটা খাওয়াইলো, আমি বিলিভ করে নিয়ে এলাম। তো যখন এটা নিয়ে আসতেছি, তখনও আমাকে এই পাম্পটা দিয়ে দেখাইয়া দিল, স্যার এই যে এই লেখাটা দেখেন। হ্যাঁ দেখতেছি, কি লেখা আছে এখানে? ও, এখানে লেখা আছে 50 ওয়াট না? তার মানে এটার গায়ে লেখা আছে 50 ওয়াট। কত ওয়াট লেখা আছে? 50 ওয়াট। বাসায় আনছি, আনার পরে সেট করলাম, পাইপ দিয়ে পানি উঠাইলাম, উঠানোর পরে আমি পাই মাত্র হলো 45 ওয়াট পাই। কত ওয়াট পাইলাম? 45 ওয়াট। আমার মন খুবই খারাপ, কারণ হলো আমার আকাঙ্ক্ষা ছিল আমি 50 ওয়াটই পাবো, তাই না? কিন্তু আমার 5 ওয়াট কি আমি পাচ্ছি? এটা হলো, এটা এই ইঞ্জিনের গায়ে কিন্তু প্রত্যেকটা, তোমরা যখন বাজারে যাবা, ইভেন তো ধরো একটা মোবাইল যদি কিনতে যাও, মোবাইলের চার্জারের গায়েও তো এই যে এখানে লেখা থাকে, ফর এক্সাম্পল এটা 25 ওয়াট লেখা। তো যেই ইঞ্জিনটাই কিনি, গায়ের মধ্যে একটা পাওয়ার লেখা থাকে না? ও কিন্তু আমাকে বলতেছে স্যার সর্বমোট সর্বসাকুল্যে এখানে কিন্তু 50 ওয়াট লেখা আছে, আপনি কিন্তু 50 ওয়াটের লাইনেই লাগাবেন, নয়তো কিন্তু আমাদের পাম্প নষ্ট হয়ে যাবে। ও কিন্তু আমাকে খুব ভালো করে কষন দিয়া, মানে সতর্কতা দেওয়া বুঝিয়ে দিল যে আপনি 50 ওয়াটের বেশি ইউজ করতে। আয়না লাগাইছি, লাগানোর পর আমি আর 50 ওয়াট পাচ্ছি না, আমি 45 ওয়াট পাচ্ছি। খুবই মন খারাপ।
ও আমার ঠকাইছে, এরা আমি ভাবতেছি। এখানে কয় ধরনের ক্ষমতা পাইলাম আমার বর্ণনার মধ্যে? 3 ধরনেরই পাইছি, মানে একটা হারিয়ে গেছে গা। আপাতত লিখছি কয়টা? এই দুইজনের মধ্যে এখন একটা রিলেশন বের করব। এখন এইটার নাম কি? এটার নাম হলো দেওয়া ক্ষমতা। দেওয়া ক্ষমতা। আর এটা কি? ধরো আমি পাইছি পাওয়া ক্ষমতা। পাওয়া ক্ষমতা। এখন দেওয়া পাওয়া এইগুলা সায়েন্সের ভাষা না, সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ না। সায়েন্টিফিক একটা ল্যাঙ্গুয়েজ আছে, দেওয়া যেটা ওটারে বলা হয় প্রদত্ত ক্ষমতা। কি ক্ষমতা? তো আমি এখানে লিখলাম, এই দেওয়া কথাটা বাদ দিয়ে লিখলাম প্রদত্ত ক্ষমতা। শীটের মধ্যে সব সুন্দর করে লেখা আছে, কিচ্ছু লিখতে হবে না, জাস্ট প্র্যাকটিস করে দেবো। কিন্তু আমি যখন আসতেছিলাম, ও যেন আমার কি রিকোয়েস্ট করতেছিল, ও বলতেছিল যে এইখানে 50 ওয়াটের বেশি আপনি দিতে পারবেন না, সর্বমোট আপনি 50 ওয়াট ইউজ করতে পারবেন। তার চেয়ে যদি আপনি বেশি দেন তাহলে আপনার পাম্প কিন্তু নষ্ট হবো, তখন কিন্তু আমরা দায়বদ্ধ নই, এটা আপনার দোষ। এরকম ভাবেও আমার কোয়েশ্চন করলো না? এই কথার দ্বারা আমি এটা বলার একটা রিজন আছে। তাহলে এই ক্ষমতার নামের পূর্বে কি আরো কোনো একটা শব্দ অ্যাড করা যায়? মানে প্রদত্ত ক্ষমতার আগে আর একটা কোনো শব্দ অ্যাড করা যায় কিনা? হ্যাঁ না, ভালো করে বুঝে বলো। আবারও বলি, আয়েশা আমাকে বলছে, স্যার বি কেয়ারফুল অ্যাবাউট দিস ম্যাটার। আপনি যখন এটা মানে বাসায় নিয়ে যাবেন, আপনি কিন্তু কখনোই 50 ওয়াটের বেশি লাইনে এটা মানে অ্যাটাচ করতে পারবেন না। সর্বমোট আপনি 50-এর মধ্যে অ্যাটাচ করবেন, মোট। মানে জোর দিতেছিল মোট। তাহলে এটা আর একটা নাম হতে পারে মোট প্রদত্ত ক্ষমতা। তাহলে বইয়ের মধ্যে এই নামটা দেওয়া আছে, এটার নাম কি দাঁড়াইলো? মোট প্রদত্ত ক্ষমতা। এখন বাসায় আনার পরে এটা যে পাইলাম, কিভাবে পাইলাম? পানি উঠাইতে যায় পাইলাম, মানে আমি আমার কাজে পাইছি, তাই না? পাওয়া থেকে আমি লিখলাম লাভ করছি, তাই লিখছি লভ্য। আর কাজ করতে যায় পাইছি, তাই কার্যকর। আর হলো ক্ষমতা। তাহলে মূল নাম হলো এই দুইটা। একটা নাম হলো মোট প্রদত্ত ক্ষমতা, আর একটা নাম হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা। একটা নাম হলো মোট প্রদত্ত ক্ষমতা, আর এর নাম কি? মন থাকবে তোমাদের? আচ্ছা, দুইটা রাশি পাইলাম, আমি এখানে লিখলাম লব্ধ কার্যকর ক্ষমতা, আর এখানে লিখলাম হলো মোট প্রদত্ত ক্ষমতা। এই দুইটাকে অনুপাত আকারে দিলাম। জিজ্ঞেস করো কেন অনুপাত দিলেন? জিজ্ঞেস করো। আচ্ছা, অনুপাত দিলাম এই জন্য, অনুপাত মানে তুলনা করা। কি করা? আচ্ছা, তুলনা করা। তো আমি যখন এটা কিনে আনলাম, ও আমাকে সেই দোকানের মধ্যে ভালো করে বুঝাই দিল, ওর কোম্পানিতে, যে স্যার অনেক ভালো, হ্যান ত্যান। বাসায় আসছি, আসার পরে আমি ওটা পাই নাই। আমি এটা বুঝলাম কিভাবে পাই নাই? তুলনা করে, ব্যবহার করে তুলনা করছি, যে কিরে ও তো বলে দিচ্ছিল তো 50, কিন্তু আমি তো ওইখানে দেখতেছি 45 পাই। এটা তুলনা করলাম না? এই জন্য দুইজনের মধ্যে তুলনামূলক রিলেশন দাঁড় করাইলাম। কিসে দাঁড় করাইলাম? তুলনামূলক। এখন বি কেয়ারফুল, লব্য কার্যকর ক্ষমতা কিন্তু উত্তর রাশি, আর মোট প্রদত্ত ক্ষমতা হলো পূর্ব রাশি। অর্থাৎ এটা হলো আগের রাশি, এটা হলো পরের রাশি। তো তুমি যদি এটা পরে নাও তাহলে আবার হবো না, কারণ এটা তো বড় সংখ্যা, তাই না? আর এটা কি? ছোট সংখ্যা। অর্থাৎ ছোট সংখ্যাটা উপরে রাখবা। রাখলাম। এখন জিজ্ঞাসা করো কেন? কারণ এটা শতকরায় প্রকাশ করব। যদি শতকরায় প্রকাশ করতে চাই, তাহলে ওই তোমার হচ্ছে ভগ্নাংশটি অবশ্যই লবটা কি হবে? ছোট, আর হরটা কি হবে? বড়। না হলে শতকরা 100 বড় হয়ে যাবে। শতকরা পরিমাণ কিসের বড় হয়ে যাবে? 100। তাহলে আমি এইটারে শতকরায় প্রকাশ করা মানে কি? 100% দ্বারা গুণ করা। যেমন আমি যদি বলি এক্স কে শতকরায় প্রকাশ করো, তাহলে তুমি এক্স কে শতকরায় প্রকাশ মানে কি? X%, তার মানে কি এক্স গুণন 100%। 100 1/100, মানে পার্সেন্ট মানে তো 1/100। অর্থাৎ বুঝছো তো নাকি? এগেন এক্স এর মানে শতকরা প্রকাশ X%, পার্সেন্ট উঠিয়ে দিবা, তার মানে কি এক্স ইন্টু 1/100। পার্সেন্ট, পার মানে প্রতি, সেন্ট মানে 100। অর্থাৎ এই পার্সেন্টের বদলে যদি আমরা লিখি 1/100 লিখি না, তাহলে আমি এটাকে শতকরায় প্রকাশ করতে চাই, তাহলে কত দ্বারা গুণ করলাম? 100 দ্বারা। বুঝছো তো? তাহলে আসো দেখো, এটাকেই বলা হয় কর্মদক্ষতা। কর্মদক্ষতা। তাহলে এই যে একটা সংজ্ঞা দাঁড়িয়ে গেল এখন, লব্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতা এর অনুপাত রাশিকে শতকরায় প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে কর্মদক্ষতা বলে। বুঝাইতে পারছি? বইয়ের মধ্যে, গাইডের মধ্যে এটার ভ্যারাইটি তোমার হচ্ছে আছে, সংজ্ঞা আছে, যেগুলা মনে করো উল্টাপাল্টা ভাবে যদি পড়ো একটাও মনে রাখতে পারবো না। তার চেয়ে যে আমরা যে লজিক দেয়া একটু চিন্তা করে তোমাদের ব্রেনে পুশ করার চেষ্টা করলাম, সেটা হলো যে
বাজারে গেলাম, যাই দেখলাম বাজার থেকে একটা ইঞ্জিন কিনে আনছি, ওটার গায়ে একটা লেখা ছিল, ওটার নাম দিয়েছিলাম মোট প্রদত্ত ক্ষমতা। বাসায় এসে কাজ করার পরে একটা পাইলাম, সেটার নাম হলো লব্য কার্যকর ক্ষমতা। তাহলে দুইটা ক্ষমতা পাইছি, লব্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতা। এর অনুপাত রাশিকে কিসে প্রকাশ করলাম? শতকরায়। প্রকাশ করার পরে যে রাশি দাঁড়াইলো বা যে রাশি পাওয়া গেল তাকে বলা হয় কর্মদক্ষতা। বুঝছো তো? যেমন আমরা কিভাবে বলি, যেমন বলি যদি এক্স এবং ওয়াই এর অনুপাত অনুপাত অনুপাত, তাহলে তুমি কি লেখার সময় এরকম লিখবা ওয়াই ইস টু এক্স লিখবা? যারে আগে বলছো তারে আগেই লিখতে হবে, অর্থাৎ এক্স ইস টু ওয়াই। তাহলে এখানে লব্য কার্যকর ক্ষমতার সংজ্ঞা দেওয়ার সময় আগেই বলতে হবে। যদি তুমি আবার বলো যে আমি উল্টাপাল্টা বলি, মোট প্রদত্ত ক্ষমতা এবং লব্য কার্যকর ক্ষমতা এর অনুপাত হবে না, তাহলে কি হইলো? তখন এটা এটা লব হয়ে গেল, এটা কি হয়ে গেল? হর হয়ে গেল। কিন্তু তা তো না, তোমাকে সংজ্ঞা দেওয়ার সময় কোনটা আগে নিতে হবে? লব্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতা। লব্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতা এর অনুপাত রাশিকে, এই যে দুইজনের অনুপাত রাশি, এইটা শতকরা প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে বলা হয় কর্মদক্ষতা। মন থাকবে? আচ্ছা, এখন এখানে ক্ষমতার ইংরেজি আমরা সবাই জানি পাওয়ার, পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করলাম। এখানে ক্ষমতা, এটারেও পি দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, দুইটা পির মধ্যে কি কোনো পার্থক্য দেখা যাইতেছে? কিন্তু দুইটা ক্ষমতা কি একই ক্ষমতা না আলাদা আলাদা ক্ষমতা? তাহলে দুইজনের আলাদা আলাদা সিম্বল দ্বারা প্রকাশ করা লাগবে। এখন একজনের নাম ধরো আমরা দিলাম হচ্ছে, ধরো হলো আবির, আর একজনের নাম হলো আবিদ, আর একজনের নাম হলো ধরো আমিন। তিনটা নাম নিলাম, তিনজনের আমি তিনটা জার্সি দিতে চাই, সবার গায়ে একটা সিম্বল দেব এ এ এ। কোনটা কারে বোঝা যাইতেছে? ক্রম অনুযায়ী আমরা জানি আবির যদি আগে আসে তাহলে ও শুধু এ থাকবে, তারপর এটা প্রাইম, তারপর ডাবল প্রাইম। এখন ওই দুটার মধ্যে কোনটার মধ্যে প্রাইম দিবা বলো দেখি? ওটার মধ্যে প্রাইম দিবা? ওটা পরে আসছে কি আসলে? গুড, ও একটা যুক্তি দিচ্ছে, এটা আমি বলতাম। বাজারে যখন কিনি এই জিনিসটা, যখন ডিভাইসটা কিনে নিয়ে আসছি, এটা ইউজ করছি না আগে এটা পড়ছিলাম? ও, এই যে এখানে লেখা আছে 5 ভোল্ট 600 অ্যাম্পিয়ার, আচ্ছা 2.96 ওয়াট আওয়ার, এই যে পড়লাম। তারপরে প্যাকেট খুললাম, খোলার পরে ইউজ করার পরে আমি দেখতেছি এখন আছে কি নাই। তার মানে যেটা পাই সেটা অনেক পরে পাই। তাহলে সিরিয়াল অনুযায়ী এই প্রতীক হলো আগে, এই প্রতীক হলো পরে। তাই এই যেটা হলো পি প্রাইম দ্বারা প্রকাশ করা লাগবে, এটারে পি প্রাইম দিলাম। বুঝছি তো? তাহলে এটা উল্টা পাল্টা হলে শেষ, ম্যাথ আর হবে না। তাহলে এই ক্ষমতাটা হচ্ছে, এই ক্ষমতাকে আমরা পি প্রাইম দ্বারা প্রকাশ করলাম, আর এই ক্ষমতা হলো পি, মাঝখানে অনুপাত চিহ্ন দিয়ে দিলাম, আর পাশে আছে 100% দিয়ে দিলাম। আর এই পাশে আছে তোমার হলো, এটাকে প্রকাশ করা হয় ইটা দিয়ে। কি দেয়া? ইটা। এই যে এটা হলো ইংরেজি এন, আর এটা যদি নিচে করে একটু দাও, নিচে একটু বাড়াইয়া দাও, লেস বাড়াইয়া দাও, তাহলে এই যে একটু বাড়লো, এটা হলো ইটা, এটা হলো গ্রিক লেটার। মন থাকবে? আচ্ছা, নতুন বইয়ে হচ্ছে স্মল এন দ্বারাও প্রকাশ করে, কিন্তু তোমরা ইটার মধ্যেই থাকো আপাতত। তাহলে এখন ধরো এক্স ইস টু ওয়াই, এটারে কি আমরা এইভাবে লিখতে পারি না এক্স ডিভাইডেড বাই ওয়াই? তাহলে এটারে লেখা যায় পি প্রাইম উপরে আর নিচে হলো পি, এই হলো ইটা, পাশে এই যে আছে তোমার 100%। এই যে এটা হলো মাদার ইকুয়েশন অফ ইফিসিয়েন্সি, অর্থাৎ কর্মদক্ষতা। এটা হলো মাদার ইকুয়েশন। এখন এটারে আমরা একটা ম্যাজিক রূপে নেব, ওই ম্যাজিক রূপ দেয়া পুরা বইয়ের যতগুলা কর্মদক্ষতার ম্যাথ আছে চোখ বন্ধ করে করা যাবে। যেরকম ওই যে আমরা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির একটা মোটামুটি একটা ম্যাজিক রূপ বানিয়ে নিয়েছিলাম, ওইরকম এটাও বানিয়ে নেব। সারা এদিকে ঘুমায় না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ইটা ইজ ইকুয়াল টু পি প্রাইম ডিভাইডেড বাই পি। পি প্রাইম দ্বারা এখানে কি বুঝাইতেছে? লব্য কার্যকর ক্ষমতা। আর পি এখানে কি? মোট প্রদত্ত ক্ষমতা। বুঝছো না বুঝো নাই? আচ্ছা, এখন এই জায়গায় ম্যাথ করার সময় এখানে লিখলাম পি প্রাইম আর এই জায়গায় লিখলাম পি। এই দুইটা নিয়ে স্টুডেন্টরা একটু কনফিউশনে পড়ে। যেমন এই যে এটা পড়তে যায়, তোমাকে যদি আমি দেখাই, এই যে এটা একটা প্রশ্ন, এখানে কি খালি লিখছে 10 কিলোওয়াট 8 কিলোওয়াট, এনে লিখছে ক্ষমতা। এখানে কি ওই যে লব্য বা কার্যকর অথবা এরকম কিছু আছে? তাহলে কনফিউশন না? এখন আমি কি এটারে পি ধরবো নাকি পি পি প্রাইম ধরবো? এটা একটা কনফিউশন না? আসলে এই কনফিউশন দূর করি আমরা, আমাদের সেটা আছে। এটার প্রথম নামটা কি ছিল? লব্য কার্যকর ক্ষমতা। আচ্ছা, এটার নাম কি ছিল? মোট প্রদত্ত ক্ষমতা। আচ্ছা, খেয়াল করো। তাহলে এইটাকে কত ভ্যারাইটিতে লেখা যায় আমরা একটু দেখে নিই। ভ্যারাইটি 1, ভ্যারাইটি 2, ভ্যারাইটি 3, ভ্যারাইটি 4।
আচ্ছা, ধরো এটাকে লেখা যাবে, কার্যকর শব্দটা বাদ দিলাম, অর্থাৎ এটারে শুধু আচ্ছা প্রথম যেটা সেটাই রাখি, মানে দ্বিতীয়টার ক্ষেত্রে কার্যকর ক্ষমতা বাদ দিলাম, তাহলে এখানে তোমার কি লইলো, লব্য ক্ষমতা। আবার আমরা হচ্ছে লব্য শব্দটুকু বাদ দিলাম, কার্যকর ক্ষমতা। আবার এই পুরাটুকুই বাদ দিলাম, দিয়া এটাকে লিখলাম কর্মক্ষমতা, কর্মক্ষমতা। আর তোমার হচ্ছে মাঝখানেরটুকু বাদ দিয়া আমরা এখানে লিখলাম কর্মক্ষমতা। আচ্ছা দেখো, তার মানে বোঝা যাইতেছে যে এটাকে এতগুলা নামে ডাকা হইতে পারে, লব্য কার্যকর ক্ষমতা, লব্য ক্ষমতা, কার্যকর ক্ষমতা, কর্মক্ষমতা বা লব্য ক্ষমতা। শীটের মধ্যে আছে, বাসায় যায় 2-3 বার এটা দেখা লাগবে, নয়তো কিন্তু ভুলে যাবা, বুঝছো? এখন আসে এইটাই, এইখানে এটা হলো মোট প্রদত্ত ক্ষমতা। তো এটাকে ওইরকম যদি একটু মানে কোন কোন ধরনের ভ্যারাইটি খুঁজে পাওয়া যায় দেখি। মোট 1টা, 2টা, 3টা, এই ধরো লাস্ট 4টে আমরা রাখলাম। এইখানে এই মোট শব্দ প্রথমে যা আছে তাই রাখলাম, মানে এটা তার পূর্ণ নাম। মোট শব্দ বাদ দিলাম, তাহলে এটার নাম কি দাঁড়াইলো, প্রদত্ত ক্ষমতা। এবার ধরো প্রদত্ত বাদ দিলাম, মোট ক্ষমতা, এইটুকু বাদ দিয়ে দিলাম, শুধু ক্ষমতা। আর লাস্টে এইটুকু বাদ দিয়া আমরা লিখলাম হচ্ছে ইঞ্জিনের ক্ষমতা, ইঞ্জিনের ক্ষমতা। তাহলে দেখো পরীক্ষার মধ্যে এটা এতগুলা নামে আসে, তবে এখানে সবচেয়ে বেশি পাবা হলো যেমন 99% সৃজনশীলে এই শুধু ক্ষমতা লেখা দেখবা, তাহলে 1% সৃজনশীলে এই শব্দগুলো অ্যাড থাকতে পারে। তাহলে এইটা যদি আমরা চিনতে পারি, এটা এমনি চিনবো না, একটা মনে রাখলেই চিনবো। 1-2 দিন কনফিউশন লাগবে, অথবা ধরো আগামীকাল যখন সৃজনশীল করবা তখন বাসকে রাতে কনফিউশন, তারপরে দ্বিতীয় দিন তৃতীয় দিন দেখবা ইজি হয়ে গেছে। আমরা ম্যাক্সিমাম সৃজনশীলে যেটা ক্ষমতা দেখবো, তার মানে ওটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতাকে মিন করে। হ্যাঁ, এটা মান সবসময় বড়ই থাকবে। গুড, ভালো প্রশ্ন। এইটা নিয়ে আমরা 6 নাম্বার প্রশ্ন করবো। তাহলে এখানে লেখছে 8 কিলোওয়াট, 10 কিলোওয়াট, দুইটা তড়িৎ মোটর, শুধু ক্ষমতা লেখছে, তাহলে এটা কিসের মান বুঝাইতেছে, পির মান না পি প্রাইমের মান? আরে না, দুইটাই হলো এখানে পি, মানে 10 কিলোওয়াট ক্ষমতা, 8 কিলোওয়াট ক্ষমতা, দুইটার জন্যই শব্দ ক্ষমতা। বুঝছো আমার কথা? দুইটাই কি এখানে, বুঝছো কি? একটু অসুবিধা হয়েছে পিছনের স্টুডেন্ট, তোমার ক্লিয়ার করার জন্য আরেকটা ইয়েতে যাই, দাঁড়াও। এইখানে দেখো তো, এইটাই তাকাও। আচ্ছা, এটা বাদ, অন্যটাই যাইতেছে, এইটাই আসো। এখানে বলছে 558 ক্ষমতা। তাহলে ওই যে বললাম না, শুধু ক্ষমতা 99% সৃজনশীলের মধ্যে পাওয়া যাবো, তাহলে এটা কিসের মান, পির মান। আচ্ছা, আবার শিটে যাই। এই যে আমরা এই জায়গায় দেখলাম, এটা হলো পি এর মান। কিসের মান? পি এর মান। তাহলে এটা এখানে কিসের মান মিন করতেছে, পি এর মান মিন করতেছে, বুঝছো তো? আচ্ছা, এটা দিলে কিসের মান মিন করতেছে, এটাও পি। যদি কোনো কারণে এনে খালি একটু থাকতো কর্মক্ষমতা অথবা লব্য ক্ষমতা, তাহলে পি প্রাইম। বুঝছি তো নাকি? আচ্ছা, আর একটা প্রশ্ন দেখি। আচ্ছা, গুড। এটা কিসের মান মিন করতেছে, কথা বলো? পি এর মান, খালি যে ক্ষমতা শব্দটুকু আছে, সেটা গেল। ওই রকম কর্মক্ষমতার একটা প্রশ্ন খুঁজতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কর্মদক্ষতা। আচ্ছা, ওকে। এটা কিসের মান মিন করতেছে, পি এর মানই মিন করতেছে। এটা কিসের মান মিন করতেছে, এটাও পি। এই যে পেয়েছি। এটা কোন বোর্ডের প্রশ্ন মনে হয়, মেবি ঢাকা বোর্ডেরই পাশে। এইটার পাশে ক্ষমতাও নাই, কিছুই নাই, খালি এইটুকু আছে, তাহলে এটা কিসের মান? যেমন আমি লিখলাম 12 জুল, এই জুল হলো কাজের একক, তার মানে এটা তো কাজকে মিন করে। তাহলে এখানে কিলো ওয়াট আছে। আচ্ছা, কিলো ওয়াট নিয়ে একটু কথা বলা লাগে, মানে ওয়াট আছে, তাহলে এটা কিসের, এটাও হলো পির মান। এটাও কিসের মান, মানে এখানে অদৃশ্য ক্ষমতা শব্দটা আছে, কিন্তু এই যে প্রশ্নে দেখো, প্রশ্নে এটা কিসের মান বের করতে বলছে, কারণ এই যে এখানে কার্যকর শব্দটা আসছে। বুঝতে পারছো এখন? তাহলে প্রশ্নে যেটা চাইছে সেটা হলো পি প্রাইম চাইছে, প্রশ্নে চাইছে পি প্রাইম, কিন্তু উদ্দীপকের দেওয়া আছে কি, পি এর মান। কথা বুঝছো? তাহলে আর একটা জিনিস দেখলাম যে শুধু কিলো মানে ক্ষমতার একক থাকলেও সেটা পি এর মান ধরে নেবা। আচ্ছা, আসো কিলো ওয়াট নিয়ে একটু কথা বলি, নয়তো ম্যাথ করতে যাবার ঝামেলা হবে। একটু আগেই তো আমরা দেখে আইছি ক্ষমতার একক হলো ওয়াট, তাই না? আচ্ছা,
এটা বিভিন্ন দিকে থাকতে পারে, একটা হলো হর্স পাওয়ারে থাকতে পারে, আর একটা হচ্ছে তোমার হলো কিলোওয়াট এককে থাকতে পারে, আর একটা হচ্ছে মেগাওয়াট আকারে থাকতে পারে। মেগাওয়াট, মেগাওয়াট। হর্স পাওয়ার হলো, এটা হলো সনাতন পদ্ধতিতে একক। শুরুর দিকে ওই যে ঘোড়া একটু শক্তিশালী প্রাণী ছিল, ওই সময় ঘোড়ার মানে যে মুভমেন্টের সাথে তুলনা করে ক্ষমতার এককটা ছিল হর্স পাওয়ার। তো এটার ফুল নেম হলো HORSE, হর্স, এখানে হলো পাওয়ার। তো এটার মান কত? 1 HP হর্স পাওয়ার। এটারে কিন্তু এরকম লেখা যাবে না, 1 HP এইভাবে লেখা যাবে না, জঘন্য ভুল। তাহলে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। এটা শীটে আছে, এইটুকু ভ্যালুস তোমার একটু মুখস্থের মতো রাখা লাগবে। ম্যাথ করার সময় যদি দেখো যে দেওয়া আছে 15 হর্স পাওয়ার, তো তুমি এটাতে ম্যাথ করলে আর ম্যাথ হবো না, এটা ওয়াটে প্রকাশ করা লাগবে। কিসে? ওয়াটে। তাহলে ওয়াটে যদি প্রকাশ করি, এখানে আছে 1 হর্স পাওয়ার সমান সমান 746। তাহলে এখন এটার এইভাবে লেখা যায় না, 15 গুণন 1 হর্স পাওয়ার লেখা যায় তো। এখন 1 হর্স পাওয়ারের মান কত? 746 ওয়াট। তার মানে 15 গুণন 746 ওয়াট, 46 ওয়াট। অর্থাৎ যে কোনো যে রাশিটাকে ওয়াটে নেব তারে কত দ্বারা গুণ করব? 746 দ্বারা। আবার প্রশ্ন করে ডিরেক্ট গ নাম্বারে কত হর্স পাওয়ার ক্ষমতা পাওয়া গেছে, তার মানে তোমার অঙ্ক কইরা তুমি ওয়াটে পাবা। কিসে পাবা? ওয়াটে। অঙ্ক করতে 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 ধরো তুমি পি এর মান পাইছো 17 ওয়াট, এখন এটা নিয়ে যা লাগবে হলো হর্স পাওয়ারে। তাহলে এইখানে আমরা শিখছিল 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট, তাই শিখছি না? কিন্তু এখানে আমরা যাব হলো 17 গুণন 1 ওয়াট। ওয়াট থেকে আমরা যাব হর্স পাওয়ারে, কিন্তু এখানে কি 1 ওয়াটের মান নাকি 746? তাহলে এটার এইদিকে নিয়ে আসো, এই যে 746 ওয়াট ইজ ইকুয়াল টু 1 হর্স পাওয়ার। আমার এখানে কত বানান লাগবো? 1 বানান লাগবো। তাহলে এখানে কি করলে 1 হবে? 746 দ্বারা ভাগ করলে হবে। তাহলে এই পাশেও কত দ্বারা করা লাগবে? 746। তাহলে এই যে এটা কাটা গেল, 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 746 হর্স পাওয়ার। বুঝছো? অর্থাৎ 1 ওয়াটের মান হলো 746 হর্স পাওয়ার। তাহলে এই যে 1 ওয়াটের মান এই যে এটা এখানে ঢুকিয়ে দাও, তাহলে এখানে আসতেছে 1 ডিভাইডেড বাই 746 হর্স পাওয়ার। অতএব এটা উপরে উঠবে, অর্থাৎ 746 হর্স পাওয়ার। তাইলে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হলো যে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। এটা মাথায় রাখলে যখন আমরা হচ্ছে হর্স পাওয়ার থেকে ওয়াটে যাব তখন গুণ করব, আর যখন ওয়াট থেকে হর্স পাওয়ারে যাব তখন ভাগ করব। উল্টা পাল্টা লাগে, সেটা আছে এগুলা। এখন আসে এই যে এই দুইটা কিলোওয়াট, একটা লেখছে হলো কিলোওয়াট আর একটা লেখছে হলো মেগাওয়াট। মেগাওয়াট। তো কিলো মানে কি? কিলো মানে 1000। আমরা সবাই জানি না 1K ফলোয়ার, 2K ফলোয়ার আমরা বলি না? তাহলে 1K মানে 1000, তাহলে হলো 1000 ওয়াট। তার মানে ধরো তোমার ম্যাথ করার সময় যে একটু আগে যে আমরা সৃজনশীল গুলা দেখতেছিলাম, এই যে যেমন এখানে আছে কিলোওয়াট, তুমি যদি এখানে এই কিলোওয়াট দিয়ে অঙ্ক করো তাহলেও তোমার অঙ্ক ভুল। তো এখানে কি করা লাগবে? P ইজ ইকুয়াল টু ধরো 15 কিলোওয়াট তুমি লিখবা, লেখার পরে তুমি এখানে 15 গুণন 1000, কারণ 1K মানে কত? 1000 এই ওয়াট, তার মানে 15000 ওয়াট। তার মানে হ্যাঁ ওয়াটে নিয়ে কাজ করবা। ওয়াট হলো এখানে MKS পদ্ধতিতে একক। তাহলে আমরা ধরো এখানে 15 ধরো 150 কিলোওয়াট, তার মানে 1K সমান সমান এখানে এই যে এরকম 150 গুণন 1K গুণন এখানে লিখলাম ওয়াট। এখন 1K মানে কি? এখানেও ধরো মনে মনে 1 আছে, মানে এই দুজনটা আলাদা করলাম। তাহলে 1K মানে 1000, খালি এই যে এখানে 1000 বসিয়ে দিলাম, আর পাশে আসলে 150 ইন্টু এখানে 1 ওয়াট। তারপরে এই দুজনে গুণ করলে হয় কত? 15। এই তিনজনের গুণ করলে হয় 15000 ওয়াট। তুমি ডিরেক্ট এই লাইনে আসবা। বুঝছো? এখন আসো মেগা। মেগা মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার 6। কত? 1 মেগা ইজ ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার 6। তাহলে তুমি এখানে কি করবা? যেমন ধরো 15 মেগাওয়াট লেখা আছে, 15 মেগাওয়াট, তাহলে এটা দেওয়া ম্যাথ করবো না, এখানে 15 ইন্টু 1M ইন্টু ডব্লিউ। তাহলে 1M মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার 6, এখানে বসিয়ে দিলাম। তাহলে 15 গুণন 10 টু দ্য পাওয়ার 6 ওয়াট, এরকম। বুঝছো? আচ্ছা, সমস্যা আছে কারোর? আচ্ছা, গেল। এবার লাস্ট প্রশ্ন, ইটা ইজ ইকুয়াল টু আমি শিখাচ্ছি পি প্রাইম ডিভাইডেড বাই পি ইন্টু 100%। এটা না, এটা আরো কিভাবে থাকতে পারে? আমি যে জিনিসটা দেখছিলাম এরকম একটা মোটর ছিল, আর এটা হলো বাসার ছাদ,
আচ্ছা, এইখানে নিয়ে এটা দিল, তো এই পাওয়ারটার নাম দিছি না, এটা একটা পাওয়ার, আর এইখানে যেটা উঠাই সেটা হলো একটা পাওয়ার। এটার নাম কি বলতো? মোট প্রদত্ত ক্ষমতা, মানে ও দেয়, তাহলে এটার নাম হলো পাওয়ার, পাওয়ার অফ ইনপুট। ও ইনপুট করে আমার মানে এই মোটরের ভিতরে ইনপুট করা হয়, পাওয়ার অফ ইনপুট, কারেন্ট এটার ভিতরে পাওয়ার দেয়া লাগে, এবং ও বাইর করে আমার বাসায় পাঠায়, এটার নাম হলো পাওয়ার অফ আউটপুট। যেহেতু আমাদের এখানে সবাই একটা লেভেলের স্টুডেন্ট, দ্যাটস ওয়াই এটার সাথে আমি একটু পরিচয় করে রাখতেছি। মানে ধরো এই যে কারেন্ট, এই তারটা, এই তার, এইটাই তো মানে এটার গায়ে কত লেখা আছে? 25। আমার মোবাইলে আমি এখন চার্জ দেব, ধরো এটা, এই জায়গায় তুমি ধরো, এটাতে পাওয়ার কি হয়ে যাবে? বের হয়ে যাবে না, সাপ্লাই হয়ে যাবে। আর এটাতে পাওয়ার কি হবে? ইন হবে। কথা বল না কেন? এটা যখন আমি এই যে এখানে লাগাবো, তখন এইখান থেকে ইন হচ্ছে, তাহলে এটার ভিতরে পাওয়ার ঢুকতেছে, তাই এখানে লিখলাম এটারে পাওয়ার অফ ইনপুট। বের করে আমার বাসায় যেটা পাঠায় সেটা হলো পাওয়ার অফ আউটপুট। মন থাকবে? তো এইখান থেকে আমরা যে জিনিসটা পাই, এই পাওয়ার অফ ইনপুটকে প্রকাশ করা হয় পি আই এন, ইন, আর এটার আউটপুটকে এটারে প্রকাশ করা হয় পি ও ইউটি, পাওয়ার অফ আউট। এটার আবার যদি লেখার সময় একটু ভালো করে লিখতে হবে, তুমি যদি আবার এইরকম করে লেখা ফেলাও পি ও ইউটি, তাহলে উচ্চারণ হয় পাউট। আসলে ওই রকম না, জিনিসটা হবে পি, নিচে ছোট করে ও ইউটি লিখতে হবো। আর যদি ইনপুট লেখো, তাহলে আবার যদি এটা এইভাবে লেখো তাহলে হবো পিন। এরকম না, এটা হবো নিচে ছোট করে আয় নেবো, বুঝছো? এগুলা মানে ওই যে যদি ধরো তোমার এমসিকিউ জিনিসগুলা থাকে, তখন যেন তুমি এটার সাথে পরিচিত হয়ে থাকো, মানে বুঝতে পারো। এটাকে স্যাররা, অন্যান্য স্যার আরেকটু ছোট করে লেখে, এখানে শুধু একটা আই দেয়, এটারে আরো ছোট করে লেখে, এটারে শুধুমাত্র একটা ও দেয়। তার মানে বোঝা যাইতেছে এই সূত্র 3 ফর্মে টিচাররা দাঁড় করাইতে পারেন। ইটা ইজ ইকুয়াল টু পি অফ আউট, আর নিচে লিখলাম পি অফ ইনপুট ইন্টু 100%। অর টিচাররা এটারে আরো এইভাবে দাঁড় করাইতে পারে, ইটা ইজ ইকুয়াল টু পি, নিচে হলো একটা ও, আর নিচে হলো আই, ইন্টু এই হলো তোমার 100%। মানে এরকমও থাকতে এরকমও এরকমও। আপাতত তুমি যেহেতু 9-এ পড়ো, সরি 10-এ পড়ো, সেই হিসেবে তুমি একটাই প্র্যাকটিস করবা, মানে একটাই প্র্যাকটিস করবা না, এটাই হলো তোমার মেজর, আর এইগুলা হলো তোমার হচ্ছে মাইনর। মন থাকবে? সমস্যা আছে কোনো? মজার কথা, এখন আমি দেখবো আইকিউ টেস্ট। এখানে আমি লিখলাম লব্ধ কার্যকর ক্ষমতা, এটা হলো পি প্রাইম, তাই না বাচ্চারা? কথা বলো না কেন? ও কর্মদক্ষতা, কর্মদক্ষতা, এটারে ইটা দ্বারা প্রকাশ করলাম, এর মিক্সড রূপ, মিক্সড রূপ। এইটা আমার সামনে এখন তোমাদের লেখাবো, কারণ সব ক্লাসে সব পড়া ভুলে যাও, কিন্তু এটা ভোলা যাবো না, কারণ এটা দ্বারাই হলো 70 থেকে 80টা, মানে বাজারে বাংলাদেশের যতটি বই আছে সবটি তুমি করতে পারবা। কার কার মধ্যে রিলেশন বের করতে চাইতেছি? লব্ধ কার্যকর ক্ষমতা, আর কি কর্ম দক্ষতা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সানজিদা বলো, রামিসা বলো, এখানে ওদের মধ্যে যদি মিক্সড রূপ, মানে ওদের সম্পর্ক মিক্সড করব, তাহলে কি দ্বারা মিক্সড করব? মানে যেমন আমি তোমারে চাল দিলাম আর দিলাম ডাল, দুইটারে মিক্সড করবা, তাহলে একটা পাত্র নিবা, পাত্রের মধ্যে নিয়ে চাল ঢেলে দিবা, ডাল ঢেলে দিবা, দিয়া ঘটা মারলে চাল এবং ডালের মিশ্রণ হয়ে গেল, তাই না? তাহলে এখানে মিক্সড করার জন্য কি কি লাগবে? দুইজনেরই সমীকরণ লাগবে। দুইজনেরই কি লাগবে? সমীকরণ লাগবে। এইটুকুই আর কি জানতে চাইছিলাম। আচ্ছা গেল। এখন আমি ধরো লিখলাম লব্ধ কার্যকর ক্ষমতার সমীকরণ। লব্ধ কার্যকর ক্ষমতার সমীকরণ হচ্ছে পি প্রাইম ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই পিটি, সরি ডিভাইডেড বাই টি। ক্ষমতার সমীকরণ তো এটাই না? এই ক্ষমতার সমীকরণ কি? আচ্ছা বাদ, এইটুকু বাদ, এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ। ক্ষমতার সমীকরণ হলো এটা, পি ইজ ইকুয়াল টু এম জি এইচ, এটা তো জানি, এটা রাখো। আর লিখলাম কর্মদক্ষতা, কর্মদক্ষতা সমীকরণ, সমীকরণ ইকুয়ালস টু
ইটা ইজ ইকুয়াল টু পি প্রাইম ডিভাইডেড বাই পি ইন্টু 100%। আচ্ছা তোমরা এখন বোর্ডে তাকাবা, ওইটার সমীকরণ কোথায় বসাবা, ওইটার মানটা ওই যে একটু আগে বললাম চাল আর ডাল ঢাইলা দাও, এইটা মানে এই এই মানটা কোথায় বসাবা, নিচে না উপরে? নিচে না, কারণ এইখানে তো দেখা যাইতেছে পি। কোথায় বসাবো? নিচের পক্ষে কে কে হাত উঠাও। আচ্ছা উপরের পক্ষে, আচ্ছা হাত লম্বা করে উঠান লাগবে, মানে কনফিউজিং এ থাকা যাবে না, মানে ওইভাবে না এইভাবে না, এইভাবে উঠিয়ে দেখান লাগবে। ইয়ার কি করতেছি না কিন্তু, ওরা দুইজন তাই না? আচ্ছা তোমরা দুইজন আমার লজিকটা বুঝাবা, কেন তোমরা উপরে বসাইতে চাও? এনে তো ডিরেক্ট পি এখানেই তো দেওয়ার কথা তাই না, কেন তোমরা আসলে উপরে দিতে চাইলে? ধরো আমি পি প্রাইম সরিয়ে দিছি তার জন্য, মানে পি প্রাইম লিখছিলাম তার জন্য। মানে এখানে পি প্রাইম দেই নেই, এই পিটা আসলে কোন পি, এই পি না এই পি? আমার এটা একটা প্রশ্ন, আমার প্রশ্ন করতে কি ভুল হইলো নাকি? এখানে আমি পি প্রাইম দেই নেই, তো এই পিটা আসলে কোন পি, উপরের পি না নিচের পি? আচ্ছা বুঝছি, আমার এটা প্রশ্ন আগে আসলে আউট হয়ে গেছে গা, কাহিনীটা হলো এখন বলো, এখন ওই পিটা আসলে কোন পি? এইবার ঠিক আছে, আমি মুছে দিলাম। ওই পিটা কার পি? মানে প্রশ্ন আগে আউট হয়ে গেছিল যার জন্য ওই রকম। হ্যাঁ হ্যাঁ বলো 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 তাড়াতাড়ি, সময় হলো 30 সেকেন্ড, কারণ হলো পরে আমরা আমি নামাজ দেবো। হ্যাঁ তোমরা তোমরা সবাই সবাই, আচ্ছা তুমি সবাই তো নিচের নাকি? এটা আসলে নিচের না, যখন কর্মদক্ষতা আসবে উপরের পি, এখানে প্রাইম না থাকলে উপরের। কেন প্রাইম আমার দেয়া নিতে হবে, জিজ্ঞেস করো কেন? কারণ তুমি এইটা যখন হিসাব করবা তখন ভর লাগবে, জি লাগবে, এইচ লাগবে, টি লাগবে। তার মানে বাজারে যাইয়া যখন তুমি মোটর কিনতেছো, ওই বাজারে কি একদম পানি টানি সবকিছু সেট করা আছে, মানে দেখার আগেই তুমি লাইন দিয়েই করো, নাকি চেকিং করার পরে তুমি পাও? মানে বাসায় এসে লাগাইছাও, তুমি দেখতেছো 10 কেজি পানি উঠছে, 9.8 ত্বরণে উঠছে, উচ্চতা আমার বাসার উচ্চতা ছিল 20 মিটার, সময় লাগছে 10 সেকেন্ড। এই জিনিসগুলা পাইতেছো, এটা পরে পাইতেছো না, লাগানোর পরে পাইতেছো না? নিচের ডাতেলে তো আগেই পেয়ে গেছি, ওটা দোকান থেকেই দেখে আসছিলাম। তার মানে বোঝা যাইতেছে এই সমীকরণটা হলো উপরের পি এর মান। বোঝো নাই তাই না? এগেন এগেন আমার প্রশ্নটা ছিল এমন যে এটা বাদ, এখন ধরো এটা বাদ, ওই পিটা কার পি, নিচের পি নাকি উপরের পি? উনি প্রাইম দেই নাই, এটা তো প্রাইম দিতে হবে, কিন্তু না দিলেও ওই পিটা কার, নিচের না উপরের, এটা আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে এমন, এই পির মানটা যদি জানতে হয়, হ্যাঁ যেহেতু নিজুম বোঝে নাই, নিজুম তুমি যদি এই পির মান খুঁজতে চাও তোমার কি কি লাগবে? এম এর মান লাগবে, জির মান লাগবে, এইচ এর মান লাগবে, টির মান লাগবে। আমি এই যে ও দোকানদার, ওর দোকানে কি লাইন করা রয়েছে, সুইচ দিয়ে পানি উড়িয়ে তারপরে কয় যে এত রয়েছে, ওটা কিনে বাসায় আনো না? আনার পর তারপরে সুইচ দাও, তার লাগাও, সুইচ দিয়া 10 কেজি পানি উঠাইছো 9.8 ত্বরণে, তোমার বাসায় 9.8 ত্বরণ ছিল, তারপরে এইচ এর মান ছিল তোমার বাসা 6 তলা, তোমার বাসা 300 মিটার উপরে পানি উঠাইছো, তারপর সময় লাগছে 20 সেকেন্ড। তুমি এটা পরে পাচ্ছ না, আর আমরা কোন পিটা যেন পরে পাই? পি প্রাইম পরে পাই। এখন কি ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? কারণ ওই যে ক্লিয়ার কি না, যে লোক দাও মনে হয় ক্লিয়ার না, এর জন্য আর কি। আচ্ছা তাহলে এটা হলো আমাদের নাম্বার 1 সমীকরণ, এটা হলো আমাদের নাম্বার 2 সমীকরণ। তাহলে আমি কি করব জানো, আমি এখানে করব 1 নং, এটা আমি পুরাটা একটু লিখবো ইচ্ছা করেই, 1 নং সমী হতে হতে পি প্রাইম এর মান, এটা এখন তাহলে আমরা কি বসিয়ে নিলাম, পি প্রাইম এর মান 2 নং সমীতে বসাই। এই কথাটা আজকে লিখবা যে কোনো ভাবে, এরপরে আর কোনোদিনও লিখতে হবে না। তাহলে ইটা ইজ ইকুয়াল টু এই মানটুকু বসাইলাম উপরে, এম জি এইচ ডিভাইডেড বাই টি, আর নিচে কি আছে, নিচে হলো পি আছে ইন্টু 100%। লুক এখন এই পি এর নিচে মনে মনে আবার কত আছে, এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে এইটুকু একটা রাশি, এইটুকু একটা রাশি, তাহলে উল্টে দিলে কি হয়, এম জি এইচ ডিভাইডেড বাই টি ইন্টু 1 উপরে যায়, নিচে পি আসে, পাশে হলো 100%, তাই তো?
তাহলে কি দ্বারা এখন নিচে নিচে উপরে উপরে গুণ, অতএব ইটা ইজ ইকুয়াল টু উপরে হলো mgh অক্ষে mgh আর নিচে হলো পিটি অক্ষে পিটি ইনটু 100%। এইটা দ্বারা হাজার হাজার নৈর্ব্যক্তিক করা যাবে এবং যে কোনো ধরনের বড় বড় সিকিউ খুব দ্রুত মেলানো যাবে এই সমীকরণটা। তার জন্য বললাম এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সমীকরণ। এটা একটু লেখা নাও, তাহলে এইটুকু লেখা নাও, তোমরা বাসায় সব ভুলে যাও আজকের ক্লাসের, এইটুকু মনে রাখবা যে এটা ইকুয়ালস টু mgh ডিভাইডেড বাই পিটি ইনটু 100%। ক্লাস যে রেকর্ড করি ওগুলা দেখো না বাসায়, আবার ছবি উড়াবো এই জন্য। আচ্ছা, গরম ধরে গরম ধরে খুব দ্রুত, আমি একটু তাড়াতাড়ি করা লাগবে। 1 মিনিটে লিখতে পারবে না? আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হলো এখানে একটা লাইট দিতে চাইছি ক্লাস শেষে। ওই দিন কি হয়েছিল, ওই দিন পরে যে আমরা করলাম রেকর্ড, রেকর্ড হয়েছে কিন্তু সাউন্ড ওঠে নাই, মানে এটা বন্ধ হয়েছিল। তো আজকে আবার লাইটই দেই নাই, এর জন্যই তো এখানে এতক্ষণ অন্ধকার অন্ধকার ছিল, তাই না? রাইট, মনেই নেই এই লাইট ছাড়া কাজ করা যাবে না। যা যা পড়াইলাম শীটের পেজ নাম্বার দাগে নাও অথবা খাতায় লিখে নাও। শীটের 9 পেজ থেকে শুরু করে স্প্রিং এর অংশটা বাদ, মানে এটা পড়াই নাই আমি, হলো 12 পেজ 13 পেজ পর্যন্ত পড়াইলাম। 9 পেজ থেকে 13 পেজ লেখো, 9 পেজ থেকে 13 পেজ বাসায় দেখে দেখে প্র্যাকটিস করবা লেখা লেখা। পাও নাই না? শেষ? আচ্ছা, এই যে একটা প্রশ্ন বের করলাম, এটা একটা সৃজনশীল। এই জায়গায় গ নাম্বার প্রশ্ন বলছে মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। তাহলে কর্মদক্ষতার লাস্টের যে সমীকরণটা পড়লাম সেই সমীকরণটা কি আমরা পড়ছি, হলো লাস্ট সমীকরণটা আমাদের হলো এই যে এটা, এই যে এটা ছিল, এটা ধরো আমি গ সলভ করতেছি, এটা ইকুয়ালস টু এম জি এইচ ডিভাইডেড বাই পিটি, তাই না? এই যে হেয়ার দিয়া তুমি এই জায়গায় বাসায় করবা, কিসের মান লাগবে এই ম্যাথ করতে হলে? ইনটু 100%। এম এর মান লাগবে, জি এর মান লাগবে, এইচ এর মান লাগবে, পি এর মান লাগবে, টি এর মান লাগবে। আচ্ছা, উদ্দীপক করব, এটা যেন কিসের মান? পি এর মান, মনে আছে? মানে প্রদত্ত ক্ষমতা, তাই না? এটার নাম কি? প্রদত্ত ক্ষমতা। তাহলে আমি এখানে লিখলাম 15 কিলোওয়াট, তাহলে এটা লিখলাম 15 গুণন 1000, এখানে লিখলাম ওয়াট ইজ ইকুয়াল টু 15,000, এটা কিন্তু 15,000 ওয়াট। বুঝছি তো নাকি? একটা শেষ, একটা পাইছি। তারপর এত কেজি পানি উঠায়, তার মানে এটা এম, এম এর মান হলো 1000 কেজি, লিটার থাকলে কেজিতে কনভার্ট করতাম। সময় কি? এই যে মিনিট বলছে, মিনিটে, তাহলে 5 মিনিট বলছে না, সরি এখানে 5 মিনিট, তার মানে 5 গুণন কত বলো তো? 60 সেকেন্ড, 5 6 30, দ্যাট মিনস 300 সেকেন্ড বানিয়ে নিলাম। আচ্ছা, এবার এইচ মানে হলো 300 মিটার উপরে উঠায়, তাহলে আমি লিখলাম 300 মিটার।
আর এটা তো 9.8 কনস্ট্যান্ট, মিটার সেকেন্ড ইনভার্স 2। মানগুলা বসাই। এম এর মান কত আছে 1000 গুণন জি এর মান 9.8, এইচ এর মান কত 300, আর হলো 100%, পার্সেন্ট সহ কিন্তু লিখবা। তারপরে পি এর মান হলো 15000 ইন্টু টি এর মান হলো এখানে 300। তাহলে আমরা ক্যালকুলেটরে ব্র্যাকেট ছাড়া এখন করব না। ব্র্যাকেট 1000 ইন্টু 9.8 ইন্টু 300 ইন্টু 100 ভাগ ব্র্যাকেট 15000 ইন্টু 300 ব্র্যাকেট। অ্যান্সার আসছে হলো 65.33%। এটাই অ্যান্সার। তুমি এই নিয়মটা উঠে এনে যাও সৃজনশীল 16 নম্বরের লেখা। এটা এটা হলো আমরা পার্ট বি পড়াইতেছি, প্রথম পার্ট পড়ানো শেষ। এটা উঠে আনাও বাসায় যে নিজ গাইড থেকে, HW নিজ গাইড থেকে কর্ম দক্ষতার মিনিমাম 20টি সিকিউ সলভ করবা, মিনিমাম 20টা। আর যাদের আরো বেশি পড়ার আগ্রহ তাদের যতগুলা আছে গাইডের সবগুলা না, এই নিয়মটা এই যে এইটুকু তুলে নেওয়া লাগবে, কারণ গাইডে তুমি যা দেখবা ভয়াবহ রকম ভাবে বিভিন্ন নিয়মে পড়ছে, যেটা তোমার জন্য জটিল।